দর্শক, নতুন বছরের আর্থ রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসা বিনিয়োগের গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজিরি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। আপনাকেও ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নতুন বছর একটি আগে আমরা কিন্তু পুরনো 2025কে বিদায় জানালাম গতকাল। সেক্ষেত্রে নতুন বছরে আমরা পদার্পণ করেছি। এই বছরের অর্থনীতি আসলে কিভাবে বেগবান হতে পারে, কি মনে করেন? দেখুন, আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি, বিশেষ করে এই 2025 যে সালটা আমরা কেবলমাত্র বিদায় জানালাম, সে সময় যেটা দেখেছি যে এই সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা কিন্তু এমন একটা অর্থনীতি ইনহেরিট করেছিল, যে অর্থনীতিটা কিন্তু সামগ্রিকভাবে একেবারে অনেক দিক থেকে আপনি যে কোনো খাতের কথাই চিন্তা করুন না কেন, সব খাতগুলোই কিন্তু ক্ষতবিক্ষত ছিল। এবং সেই ক্ষতবিক্ষতগুলোকে অনেকটাই বিগত যে সরকার, সেই সরকার এটাকে অনেকটাই ঢেকে রেখেছিল বিভিন্নভাবে, যাতে এই ক্ষতগুলো দৃশ্যমান না হয় এবং একটা চাকচিক্যময় পরিবেশ দেখা যায়, যেমন এই মেগা প্রজেক্ট বা এই ধরনের প্রজেক্টে। কিন্তু স্বাভাবিকভাবেই আপনি যে কোনো খাতের কথাই চিন্তা করেন না কেন, সেটা ব্যাংক খাত হোক বা উৎপাদন খাত হোক বা বিনিয়োগ খাত হোক, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে বলা যেতে পারে এক কথায় যে দুর্নীতি থেকে শুরু করে লুটপাট, দুর্নীতি এবং অন্যান্য যত রকম দুর্বৃত্তায়ন করা যেতে পারে সব কিছুই কিন্তু ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেগুলোকে দূর করার জন্য যে প্রচেষ্টাগুলো নয়, অনেক ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে সফলতা থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেগুলো খুব একটা কার্যকর হয়নি। যেমন আপনি মূল্যস্ফীতির কথা ধরুন, মূল্যস্ফীতি এখন কিন্তু এখনও 8% উপরে রয়ে গেছে, যেটা কিন্তু অনেক উচ্চ মূল্যস্ফীতি। এটা কিন্তু এখন পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি। একইভাবে আপনি যদি বিনিয়োগের কথা ধরেন, কর্মসংস্থানের কথা ধরেন বা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের কথা ধরেন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটা দুর্ভোগ এবং এই অসমতা, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে দরিদ্র এবং যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী, তারা কিন্তু এখন ভীষণ একটা অর্থনৈতিক সব দিক দিয়ে ভীষণ চাপের মধ্যে বসবাস করছে। কাজেই 2026 সালটা যে আশা, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে তাদের জীবনযাত্রা মানে যাতে তারা চলতে পারে, বেঁচে থাকার জন্যে যে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে ধরনের সাশ্রয় দরকার, এটা যাতে অর্জন করতে পারে, এটাই কিন্তু আকাঙ্ক্ষা। এখন এই সেই আকাঙ্ক্ষা ধারাবাহিকতায় 2025-এ যে সংস্কার কিংবা যে লুটপাট যে রাজ্য ছিল, সেখান থেকে যে আবার পেছনে ফিরে আসা, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার যে তৎপরতা ছিল অন্তর্বর্তী সরকারের, সেই ধারাবাহিকতায় এই বছরটি আসলে কতটা টেকসই হবে, কি মনে করছেন? এটা এখন একটা জিনিস হচ্ছে যে, যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে আমরা আশা করছি যে একটা দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে একটা আশা করা যেতে পারে নিঃসন্দেহে যে একটা যারা ক্ষমতাসীন হবেন, তাদের তো একটা রাজনীতির ক্ষেত্রে তাদের একটা পরিকল্পনা থাকবে এবং তারা এই যে বর্তমান যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দূর করার জন্যে আরো কার্যকর পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতে পারি। কারণ স্বাভাবিকভাবেই যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকেও তো জনগণের, বিশেষ করে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠী, তাদের সমস্যাগুলোকেই আগে তার সমাধানের দিকে প্রচেষ্টা নিতে হবে এবং সে ধরনের নীতিগুলোকে দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এবং এটাও আমরা জানি, যেমন আপনি যদি বিনিয়োগের কথা বলেন, বিনিয়োগকারী, সেটা দেশীয় বিনিয়োগকারী হোক বা বিদেশি বিনিয়োগকারী হোক, তারা কিন্তু এই একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা কিন্তু বিনিয়োগে উৎসাহী হবেন না। হবে না। যার ফলে কর্মসংস্থানও বাড়বে না, যার উৎপাদনও বাড়বে না। কাজেই আমরা আশা করতে পারি যে 2026 সালে আমরা যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন, তখন এই ধরনের প্রতিবন্ধকতাগুলো দূর হবে
এবং তারা আর্থসামাজিক স্থিতিশীলতাটা ইনশিওর করতে পারবেন, যাতে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং তার ফলে বিনিয়োগ এবং কর্মচাঞ্চল্য উৎপাদনের ক্ষেত্রে এটা আরও বেশি গতিশীল হবে এবং এই যে সমস্যাগুলোর কথা আমরা এখন দেখছি, এই সমস্যাগুলো আরও দূরীভূত হয়ে আমরা উন্নয়নের যাত্রাপথে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে সক্ষম হব। এখন মানুষের অনেকটাই ব্যয় কিছুটা হলেও কমে গেছে, যেটি আমাদের 12% ছিল, 12% মূল্যস্ফীতি, সেটি এখন নেমে 8-এর কাছাকাছি কিংবা 8-এর একটু বেশি। সেক্ষেত্রে বলা চলে যে এই ধারাবাহিকতা আগামী সরকার কতটা অব্যাহত রাখতে পারবে, কীভাবে তাদের পদক্ষেপ নেওয়া দরকার, কি মনে করছেন? এক্ষেত্রে একটা হচ্ছে যে আমরা যেটা জানি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা আমাদের দেশে, সেটা হচ্ছে আপনি যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক তাদের নীতি সুধার বাড়িয়ে রেখেছে 10% বিগত 1 বছরের অধিককাল সময় থেকে, তার কিন্তু কোনো সুফল আমরা এখনো পাইনি। এবং এই সুফল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বাধা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ যেমন আপনি ধরেন বাজার ব্যবস্থার যে দুর্বলতাগুলো আছে, এগুলো দূর করতে সক্ষম হয়নি, বা সরবরাহ ক্ষেত্রে যে বিঘ্নগুলো ঘটছে এগুলো দূর করতে সক্ষম হয়নি। ফলে শুধুমাত্র এই নীতি সুধার বাড়িয়ে এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব করা হয়নি। এখন যদি একটা নির্বাচিত সরকার আসে, আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে তারা সার্বিকভাবে সমন্বিত নীতি কাঠামোটা গ্রহণ করতে সক্ষম হবেন, যার ফলে এই যে মূল্যস্ফীতির এখন যে একটা উচ্চ মূল্যস্ফীতি রেজিমে যে আমরা এখন বসবাস করছি, এটা ক্রমাগতভাবে দ্রুততার সঙ্গে কমে আসবে এবং জনমানুষের একটা স্বস্তির জায়গা সৃষ্টি করবে। একই সঙ্গে এটা আমাদের বাজার ব্যবস্থার উন্নয়ন করবে, যাতে বিশেষ করে কৃষকরা যারা কৃষি পণ্য উৎপাদন করছেন কিন্তু তার ন্যায্য মূল্য পাচ্ছেন না, স্যার, এটা সাধারণ একটা মানুষের, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ ভোক্তাদের যে কথা পরামর্শ, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার মেয়াদে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী কিংবা সুবিধাবাদী যারা থাকে, তারা সিন্ডিকেট ব্যবসায়ী, তারা অনেকটাই পিছনে চলে গেছে। সেক্ষেত্রে রাজনৈতিক সরকার আবার ক্ষমতায় আসলে সেই সুবিধাবাদী যারা থাকে তারা আবার মাথা চাড়াতে উঠবে কিনা, সরকারের কি পদক্ষেপ নিতে হবে কিংবা কি ব্যবস্থা হওয়া দরকার? অবশ্যই একটা জিনিস হচ্ছে কি, যে আপনার এই যে মধ্যস্বত্বভোগীদের কথা যেটা বলা হচ্ছে, যারা হয়তো বিভিন্ন পণ্যের যেটাকে আমরা বলি সরবরাহ ব্যবস্থার মধ্যে বিঘ্ন সৃষ্টি করে পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন, যার ফলে আপনার ক্রেতারা কিন্তু অনেক বেশি দাম দিয়ে তারা মূল দ্রব্য কিনছেন, কৃষি পণ্য কিনছেন, কিন্তু সেই সুবিধাটা কিন্তু কৃষকের কাছে যাচ্ছে না, তারাও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাহলে এই যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু যদি একটা নির্বাচিত সরকার আসেন এবং তারা যদি এই সম্যকভাবে এই সমস্যাটার সমাধানের জন্য যে ধরনের নীতি, যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, এটা যদি নিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমরা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবো এবং স্যার, আমরা আমরা চলতি বছরের দিতে পারবো স্যার আমরা চলতি এবং বছরের ক্রেতারাও তার সঙ্গে ক্রেতারাও তারা ন্যায্য মূল্যে জিনিসটা পেতে পারে। স্যার, আমরা চলতি বছরই উন্নয়নশীল দেশের পথে চূড়ান্ত স্বীকৃতির পথে আমরা নভেম্বরের নাগাদ। এখন পর্যন্ত সরকারের এমন সিদ্ধান্ত আছে, রাজনৈতিক সরকার যদি আসে সেটি কি হবে সেটি পরে, বাট এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে চূড়ান্ত স্বীকৃতির, সেটির পথে আসলে বাংলাদেশ কতটা এগিয়ে যাবে এবং কতটা যাওয়া দরকার, কি মনে করছেন? এখন দেখেন যে আসলে আমরা উন্নয়নশীল দেশে আমাদের গ্র্যাজুয়েশনের যে, অর্থাৎ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের যে ফলে যে ধরনের আমাদের ধাক্কাগুলো আসবে, এই ধাক্কাগুলো কিন্তু আমরা সবাই জানি এবং এর জন্য প্রস্তুতি কিন্তু নেওয়ার যথেষ্ট সময় ছিল। কারণ 2018 সালে যখন প্রথম আমরা এই গ্র্যাজুয়েশনের জন্য, এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো কিন্তু আমরা 2018 সালেই এগুলা পূরণ করতে সক্ষম হয়েছি এবং তখন থেকেই কিন্তু আমাদের প্রস্তুতিটা নেওয়ার কথা এবং সেজন্য আমরা এই 2026 সাল পর্যন্ত সময়টা পেয়েছি। এখন এই সময়ে আমরা কতটুকু অগ্রগতি সাধন করছি সেটা হয়তো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে যে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ার জন্যে যে ধরনের প্রযুক্তিগত এবং অন্যান্য যে ধরনের
উন্নয়নগুলো করা দরকার, বা আমাদের কাঠামোর মধ্যে যে পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো দ্রুততার সঙ্গে আনতে হবে, এবং কী ধরনের পরিবর্তন আনতে হবে সেগুলোও কিন্তু অনেকটা অজানা নয়। কারণ আপনি দেখুন, যদি আমরা আমাদের এই বর্তমান সময়ে প্রাপ্য যে আপনার বিভিন্ন যে প্রযুক্তিগত উন্নয়নগুলো রয়েছে, এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু যে সমস্যাগুলো হয়তো আমাদের হতে পারে একটা উন্নয়নশীল দেশ হিসাবে, কারণ এলডিসি হিসেবে আমরা তো কিছু কিছু সুবিধা পেয়ে থাকি, তখন আমরা এই সুবিধাগুলো পাবো না। কিন্তু সেই সুবিধাগুলো না পেলেও আমরা প্রযুক্তিভাবে উন্নয়ন করে এবং স্যার, আমরা আলোচনার শেষ পর্যায়ে। এগুলো ব্যবহার করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, এবং আমি আশা করি যে আমরা 2026 সালে যদি গ্রাজুয়েশন লাভ করে আমরা 19 দেশে হই, তাহলে সঠিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা অবশ্যই যে সমস্যাগুলো আসবে এগুলো কাটিয়ে উঠতে সক্ষম হব। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।